হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের প্রশ্ন নিয়ে। ঠিক আছে, তো আমি হচ্ছে আগের ভিডিওতে 14 নম্বর পর্যন্ত প্রশ্ন করিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে 15 নম্বরের প্রশ্নটা থেকে করাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসেই আসে। দেখো কি বলা আছে যে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ করা হয় কেন? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে, দেখো, যে 4 ডিগ্রি সি বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এবং আয়তন সর্বনিম্ন হয়। মানে ঘনত্বটা সব থেকে বেশি হবে আর আয়তনটা সব থেকে কম হবে। জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াসের বেশি বা কম হলে জলের ঘনত্ব কমে। মানে 4 ডিগ্রি সেলসিয়াসের বেশি বা কম হলে টেম্পারেচারটা, তাহলে হচ্ছে জলের ঘনত্বটা কমে যাবে। এর ফলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটারের থেকে বেশি হয়। এই জন্য হচ্ছে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি বা 277 কে উষ্ণতার উল্লেখ করা থাকে। তো আশা করি বুঝে গেছো তোমরা প্রশ্নটা। এবার দেখো, যেটা আমাদের হচ্ছে 16 নম্বরের প্রশ্ন, যে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের কয়েকটি এককের নাম লেখো। তো এটার অনেক অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো, তো কয়েকটা একক যেহেতু বলেছে, একটা হচ্ছে মাইক্রন। মাইক্রনকে মিউ অক্ষর দিয়ে লেখা হয়, ইউ এর মতো এটা অক্ষর হয় মিউ। 1 মাইক্রন সমান সমান 10⁻⁶ তারপরে দেখো যাচ্ছে যেটা ন্যানোমিটার ব্যবহার করা হয়, 1 ন্যানোমিটার সমান সমান হয় 10⁻⁹ তারপরে আরেকটা খুব ছোট দৈর্ঘ্য মাপার জন্য অ্যাংস্ট্রম। এটা দেখো যে 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার। এবার দেখো যেটা আরেকটা আছে যে ফার্মি বা ফেন্টোমিটার। এটা হচ্ছে 1 ফার্মি ইকুয়াল টু আমাদের লেখা হয় 10⁻⁻15 মিটার। তো যাই হোক, এগুলো হচ্ছে যে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের একক, মানে ছোট ছোট দৈর্ঘ্য মাপার জন্য এই এককগুলো ব্যবহার করা হয়। এরপরে দেখো যেটা 17 নম্বরের প্রশ্ন আছে যে দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তম একক কোনটি? তো এটার উত্তরটা হয়ে যাচ্ছে পারসেক। মানে সব থেকে বড় দৈর্ঘ্য মাপা যাবে এই এককটার সাহায্যে। তারপরে দেখো যেটা আছে যে 1 পারসেক সমান সমান 3.26 আলোকবর্ষ। মানে হচ্ছে 30 × 30.884 × 10⁻12 কিমি। মানে এত কিলোমিটার আর কি 1 পারসেক সমান সমান। এবারে দেখো যেটা 18 নম্বরের প্রশ্ন আছে, যে খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে এরকম টাইপের প্রশ্ন, আলোকবর্ষ কাকে বলে। তো এটার উত্তরটা হয়েছে, দেখো, যে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। মানে শূন্য মাধ্যম মানে তো জানি আমরা, যেখানে কোনো মাধ্যমই থাকবে না, জল বায়ু। ঠিক আছে, তো যাই হোক, শূন্য মাধ্যমে আলো যখন 1 বছরে যতটা দূরত্ব যাবে সেই দূরত্বটাকে বলা হয় 1 আলোকবর্ষ। তো 1 আলোকবর্ষ সমান সমান হয়ে যায় 9.46 × 10⁻12 কিমি। এটা তোমরা অবশ্যই মনে রাখবে, 1 আলোকবর্ষ সমান সমান কত কিলোমিটার। ঠিক আছে, তো এবার দেখো যেটা 19 নম্বরের প্রশ্ন, যে ভর মাপার অতি বৃহৎ এককটির নাম কি? মানে সব থেকে বড় এককটার সাহায্যে আমরা ভর মাপবো। তো বড় এককটার নাম হচ্ছে চন্দ্রশেখর সীমা, সিএসএল। এটার অ্যান্সারটা হয়ে সিএসএল ইকুয়াল টু হয়েছে, দেখো, 1.4 গুণ সূর্যের ভর। সূর্যের ভর তো এমনি মাপা যায় না, এটা হচ্ছে অনুমান করা হয় কারোর সঙ্গে কম্পেয়ার করে। ঠিক আছে, তো সেই একটা জিনিস দেখো যে সব থেকে বড়, মানে অতি বৃহৎ একক, তো এটা হয়ে যাচ্ছে চন্দ্রশেখর সীমা। এবার যেটা 20 নম্বরের প্রশ্ন আছে, যে ভৌত রাশির মাত্রা কাকে বলে? তো কোনো ভৌত রাশিকে মূল রাশির ঘাতের সাহায্যে প্রকাশ করলে সেই ঘাতগুলিকে ভৌত রাশির মাত্রা বলে। এবার দেখো যেটা আছে 21 নম্বরের প্রশ্ন, যে মাত্রাহীন রাশি তবে একক আছে এরকম একটি রাশির নাম লেখো। এই রাশিটার কোনো মাত্রা নেই তবে একক আছে, যেরকম হয়ে যাচ্ছে কি কোণ। এগুলো, এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। আর এখানে যা লেখাচ্ছি সব ইম্পর্টেন্ট প্রশ্নই লেখাচ্ছি। ঠিক আছে, এবার দেখো যেটা আমাদের হচ্ছে প্রথম চ্যাপ্টারেরই পার্ট একটা, পরিমাপের যন্ত্রসমূহ। পরিমাপ করার জন্য আমরা কি কি যন্ত্র ব্যবহার করে থাকি। যেটা দেখো 22 নম্বরের প্রশ্ন, যে দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বেসিক্যালি দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা হচ্ছে সাধারণত রৈখিক স্কেল ব্যবহার করে থাকি। এবার হচ্ছে লম্বন ত্রুটি কাকে বলে? ঠিক আছে, তো লম্বন ত্রুটি দেখো যে এমনি আর কি বুঝিয়ে দিচ্ছি, যখন আমরা স্কেল থেকে পার্ট নিই
স্কেলের সঙ্গে পাঠ নেওয়ার সময় এটা লম্বভাবে মানে চোখটার সঙ্গে লম্বভাবে পাঠ নিতে হয়। আর যদি একটু ব্যাকা করে দেখার পরে পাঠটা নিই তাহলে পাঠ নিতে একটু ভুল আসে, মানে মাপটা একটু ভুল হয়, অল্প হলেও খুব সামান্য হলেও একটু ভুল হয়, সেই ত্রুটিটাকে বলছে লম্বন ত্রুটি। তো দেখো পড়ে শোনাচ্ছি কী বলেছে। স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে তাকে হচ্ছে লম্বন ত্রুটি বলে। বুঝে গেল আশা করি ব্যাপারটা। এবার দেখো যে আমাদের 24 নম্বর প্রশ্ন, যে ধাতব মিটার স্কেল অপেক্ষা কাঠ বা প্লাস্টিকের তৈরি স্কেল ব্যবহার করা ভালো কেন? তো এটারও দেখো উত্তরটা পড়লেই বুঝতে পারবা তোমরা, যে উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির ফলে ধাতব স্কেলের দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ লক্ষণীয়ভাবে হয়। মানে আমাদের পরিবেশের টেম্পারেচার যে বাড়া কমা করছে সেজন্য যে ধাতব স্কেল আছে সেগুলোর দৈর্ঘ্যের আর কি একটু বাড়া কমা হয়, ঠিক আছে। যেটা যেটা আমরা যদি কাঠের স্কেল ব্যবহার করি তাহলে সেই বাড়া কমাটা খুবই নগণ্য হবে। এই জন্য আর কি বলছে যে ধাতব স্কেলের ব্যবহার অপেক্ষা আর কি কাঠ বা প্লাস্টিকের তৈরি স্কেল ব্যবহার করাটাই ভালো, কারণ কাঠ বা প্লাস্টিকের সংকোচন আর প্রসারণটা কম হবে ওই উষ্ণতার সাপেক্ষে আর কি, পরিবেশের উষ্ণতার সাপেক্ষে। এবার দেখো যেটা 25 নম্বরের প্রশ্ন বলা আছে যে নির্ভুলভাবে সময় পরিমাপে ব্যবহৃত হয় এরকম কয়েকটি যন্ত্রের নাম। মানে সময় মাপবো একবারে নির্ভুল, মানে কোনো ভুল হবে না, এরকম সময় মাপার কয়েকটা যন্ত্রের নাম দেখো আছে ক্রোনোমিটার, মেট্রোনম, ইলেকট্রনিক ডিজিটাল ঘড়ি, সিজিএম ঘড়ি ইত্যাদি। এবার দেখো যেটা 26 নম্বরের প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে দৌড়, কুইজ বা সাঁতার প্রতিযোগিতায় কোন ঘড়ি ব্যবহার করা হয়? এটা আমরা জানি যে স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি ব্যবহার করা হয়। এবার দেখো যে আয়তনের পরিমাপ থেকে প্রশ্ন, যে আয়তন পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে মাপনী চোঙ। এবার ভরের পরিমাপ থেকে প্রশ্ন, যে ভর পরিমাপ করার যন্ত্রের নাম কি? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে সাধারণ তুলা যন্ত্র। 29 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1, মানে 5:2:1 অনুপাতে রাখার কারণ লেখো, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে এর কারণ হলো সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর বাক্সের প্রমাণ বাটখারাগুলি ব্যবহার করে পরিমাপ করা যায়। এর মানেটা আমরা বুঝতে পারলাম যে 1 গ্রাম থেকে শুরু করে 210 গ্রাম এবং 10 মিলিগ্রাম থেকে শুরু করে 990 মিলিগ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর আমরা হচ্ছে এই বাটখারাগুলি ব্যবহার করে মানে পরিমাপ করতে পারবো। এবারে যেটা দেখো যে 30 নম্বরের প্রশ্ন আছে আমাদের, ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাবলী লেখো। ভালো তুলা যন্ত্রের কি কি আবশ্যকীয় গুণ থাকতে হবে? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে প্রথমটা আর কি সুবিধি হওয়া প্রয়োজন। সুবিধি মানে কি? যে তুলা যন্ত্র ভরের সামান্য পার্থক্য বোঝা যায়, যে তুলা যন্ত্রে ভরের সামান্য পার্থক্য বোঝা যায় তাকে সুবিধি তুলা বলে। তো 2 নম্বর পয়েন্টটা দেখো যে তুলা সুস্থিত হওয়া প্রয়োজন। 3 নম্বরটা দেখো যে তুলা নির্ভুল হওয়া প্রয়োজন। 4 নম্বরটা দেখো যে তুলা যন্ত্রটি দৃঢ় হওয়া প্রয়োজন। তো ভালো তুলা যন্ত্র হতে গেলে এইসব গুণ অবশ্যই থাকতে হবে, তবেই সেই তুলা যন্ত্রটাকে ভালো তুলা যন্ত্র বা সুবেদী তুলা যন্ত্র বলা হবে। এবার দেখো এটা হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন, যে একটা আমরা বাটখারা ব্যবহার করলাম, মানে সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করলাম যখন একটা বস্তুরই আর কি আমরা ভর মাপবো। মনে করো যে এটা দাঁড়িপাল্লাটা আছে, এই পাশে একটা ঝুলানো থাকে, এই পাশে একটা ঝুলানো থাকে। একটা জিনিসকে মাপবো, মনে করো এদিকে প্রথমে রাখলাম ওজনগুলো আর এদিকে হচ্ছে এই বস্তুটাকে রাখলাম, এদিকে ওজন হলো M1। আরেকবার চেঞ্জ করে রাখলাম, এখানে রাখলাম হচ্ছে ওজন বাক্সটা আর এখানে ওজন করলাম বস্তুটাকে, এখানে দেখাচ্ছে M2। তার মানে বস্তুটার আসল ওজন কত সেটা হচ্ছে কিভাবে বুঝতে পারবো? তো দেখো এটা হচ্ছে, দেখো যে অসম ভরের তুলা পাত্র হলে, মানে তুলা পাত্র যে আছে দুটা তুলা পাত্র, এই দুটার ভর যদি আলাদা আলাদা হয়, একদিকে নেমে আছে একদিকে উঠে আছে, ঠিক আছে,
এই তুলা যন্ত্রের সাহায্যে যদি মাপি, একদিকে বাটখারা রাখবো, একদিকে ওজন, এদিকে বাটখারা, ওদিকে ওজন, এই একটা জিনিসকে আর কি দুবার যদি মাপি, তাহলে সঠিক ভরটা হয়ে যাবে আমাদের m=m1 + m2/2, মানে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এবার দেখো যেটা 2 নম্বরে আছে যে অসমদৈর্ঘ্যের বাহুযুক্ত তুলা পাত্র হলে, মানে অসমদৈর্ঘ্যের, এই যে এই একটা বাহু বেশি লম্বা, একটা বাহু কম লম্বা, মানে এই যে এই বাহুটা মনে করো বেশি লম্বা আছে, এই বাহুটা কম লম্বা আছে, তাহলে আমরা কিভাবে সঠিক ভরটা মাপতে পারবো আর কি, সেটা হচ্ছে সঠিক ভর সমান সমান √m1 × m2। আশা করি বুঝে গেছো তোমরা। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।